কর রেয়াত কিভাবে গণনা করবেন সে সম্পর্কে আজকে কিছু কথা বলবো। আপনারা সরকারি চাকরিজীবী হন, বেসরকারি চাকরিজীবী হন, আপনার 7টা ইনকামের খাত থেকে যদি আয় হয়, সেখান থেকে আপনাকে যদি ট্যাক্স রিবেট পেতে চান বা আপনি কিছু কম টাকা বা কিছু টাকা আপনার যদি কর কম দিতে চান বা কিছু মওকুফ চান বৈধভাবে, সেটি সম্পর্কে আপনার জানতে হবে। তো আমি আজকে সে সম্পর্কে কিছু কথা বলবো। কেউ স্কিপ করবেন না প্লিজ, স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আপনারা হয়তো আগ্রহী বা জানার জন্য আগ্রহী বা কৌতূহলী হয়ে আছেন কোন কোন খাতে বিনিয়োগ করলে আপনি ট্যাক্স রিবেট বা কর রেয়াত পাবেন। কোন কোন খাত আপনি তো আপনার মন মতো চাইলে বিনিয়োগ করলে পারবেন না, কোন কোন খাতে বিনিয়োগ করলে আপনি ট্যাক্স রিবেট পাবেন। তো আমরা আজকে ট্যাক্স রিবেট ক্যালকুলেশন, হাউ টু ক্যালকুলেট ট্যাক্স রিবেট, এই জিনিসটা আমরা আজকে বের করার আগে আমরা আগে একটু জেনে নেব কোন খাতে বিনিয়োগ করলে আমরা ট্যাক্স রিবেট পাবো। একটু দেখে নিই। আপনারা এখানে আমি একটা পিকচার নিয়ে রাখছি বা ইমেজ যাই বলেন না কেন, আপনারা একটু শুনেন, আমি পড়তেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। এটি হচ্ছে ট্যাক্স রিবেটেবল ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি এই খাতগুলোতে বিনিয়োগ করলে আপনি ট্যাক্স রিবেট পাবেন, কর রেয়াত পাবেন, কর মওকুফ পাবেন বৈধভাবে, অর্থাৎ আয়কর আইন 2023-এর নির্দেশিত পন্থায়। চলুন আমরা শুরু করি। কর রেয়াতযোগ্য বিনিয়োগ খাত। একজন করদাতার বিনিয়োগের উল্লেখযোগ্য খাতগুলোর নিচে তালিকা দেওয়া হলো: জীবন বীমার প্রিমিয়াম, সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা, কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলের চাঁদা, সুপার অ্যানুয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা, যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্কিমে বার্ষিক সর্বোচ্চ 1,20,000 টাকা, যে কোনো সিকিউরিটিজ ক্রয়ে 5 লক্ষ টাকার বিনিয়োগ, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, স্টক, মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চার বিনিয়োগ, জাতির পিতার স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে, এটা বাতিল করা হয়েছে, এটা বাদ দিবেন। অর্থাৎ আপনি বঙ্গবন্ধুর কোনো স্মৃতি রক্ষার্থে যদি কোনো ফান্ড বা তহবিল বা কোনো ফাউন্ডেশন থাকে, ওখানে আপনি ইনভেস্ট করলে আগে পাইতেন, এখন পাবেন না। 2024-এর 5 আগস্টের পর থেকে এটা বাতিল করা হয়েছে। আপনি এখানে এখন আর ইনভেস্ট করলে কোনো ট্যাক্স রিবেট পাবেন না। জাকাত তহবিলে পাবেন, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান করলে পাবেন, প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান, মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদত্ত দান, আসানিয়া ক্যান্সার হাসপাতালে দান, ICDDRBতে প্রদত্ত দান, CRP সাভারে প্রদত্ত দান, সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান, এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে দান, ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান, মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে অনুদান। এই হচ্ছে আমাদের আজকের লিস্ট, আপনারা একটু মনে রাখবেন। আচ্ছা, আমরা এখন চলে আসছি কীভাবে ক্যালকুলেশন করব ট্যাক্স রিবেট। তো এখানে একজন ব্যক্তির বার্ষিক আয় দেওয়া আছে 17 লক্ষ টাকা। আপনাদের একটু হাইলাইট করার জন্য আমি জাস্ট একটু মার্ক করে নিলাম। এই যে এখানে ওনার বাৎসরিক মোট আয়ের পরিমাণ দেওয়া আছে 17 লক্ষ টাকা দেওয়া আছে। আর এখানে হচ্ছে ওনার মোট ইনভেস্টেবল খাত বা ওনার এই ইনভেস্টগুলো করা আছে, বিনিয়োগগুলো করা আছে। যেমন জীবন বিমা প্রিমিয়ামে ইনভেস্ট করছে 60,000, ডিপোজিট পেনশন স্কিমে ইনভেস্টমেন্ট করছে 2,40,000, সঞ্চয়পত্র করছে 2 লাখ, জাকাত তহবিল দান করছে 50,000, ল্যাপটপ ক্রয় করছে 1 লক্ষ টাকা। আচ্ছা, এখন এখানে যে উনি মোট 5টা বিনিয়োগ করছে, 5টা বিনিয়োগ উনি ওনার মন মতো করছে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু উনি কি সবগুলোর উপরে কর রেয়াত পাবে প্রশ্নে আসে না। উনি কিন্তু এখানে সবগুলোর উপরে কর রেয়াত পাবে না। কেন? ল্যাপটপ ক্রয় এটার উপরে কোনো কর রেয়াত নাই। আপনাদেরকে এই কিছু কয়েক সেকেন্ড আগে আপনি যে ইমেজটা দেখালাম কোন কোন খাতে বিনিয়োগ করলে ট্যাক্স রিবেট পাবেন, ওখানে আমাদের ল্যাপটপ ক্রয় এটা নাই, জাকাত তহবিলে আছে ওইটা পাবেন। সঞ্চয়পত্র ক্রয় 2 লক্ষ টাকা পর্যন্ত উনি ইনভেস্ট করছে, কিন্তু এটা সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করলে পাবে, এটা আমরা সম্ভবত পড়েছি। আমরা এবার একটু নিচে নামি, আপনারা ক্লিয়ার হবে। এই যে এখানে যে ক্যালকুলেশন ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জীবন বিমাতে দান করছে 60,000, ডিপোজিট পেনশন স্কিম, এটা উনি ইনভেস্ট করছে 2,40,000, 2,40,000 পুরোটা পাবে না, এটা সর্বোচ্চ 1,20,000, এটা আপনারা কিছুক্ষণ আগে দেখছেন। সঞ্চয়পত্রে 2 লাখ টাকা পর্যন্ত পুরোটা পাবেন, জাকাত তহবিলে দান এটা পাবেন, ল্যাপটপ ক্রয় অনুমোদনযোগ্য বিনিয়োগ ক্রয়, এই জন্য এটা হয়ে পাবেন না। তাহলে ওনার 50,000, এখানে 2 লাখ, আর এখানে 1,20,000, এখানে 60, তিনটে মিলে হয় 4,30,000।
এই 4,30,000 অ্যামাউন্টটা আপনারা একটা মুখস্থ রাখবেন, 4,30,000। এটার উপরে আমাদের এখন আমরা ট্যাক্স রিবেট ক্যালকুলেট করব। আচ্ছা, আর ওনার ইনকাম ছিল কত? 17 লক্ষ টাকা। এটা একটা আপনারা মনে রাখেন, বা যারা আগ্রহী ওরা আপনারা লিখে রাখেন 17 লক্ষ টাকা। আচ্ছা, ওনার 17 লক্ষ টাকার উপরে ইনকাম কত আসছে এখানে? এই যে এখানে 1,90,000 টাকা মোটাই। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ওনার মোট ইনকাম আসছে 1,90,000 টাকা। তো এখানে আপনার এই বর্তমান যে হিসাব, ওখানে কিন্তু এটা না, এটা আমি আপনাদেরকে স্যাম্পল আকারে দেখাচ্ছি। বর্তমান যে আয়কর আইন, ওখানে কিন্তু একটু চেঞ্জ আসছে। কী চেঞ্জ, এটা আমি আপনাদেরকে এখন বলতেছি। প্রথম 3.5 লাখ পর্যন্ত 0%, পরবর্তী 1 লাখ 5%, পরবর্তী 4 লাখ 10%, পরবর্তী 5 লাখ 15%। ঠিক আছে, এরপরে হচ্ছে অবশিষ্ট যা থাকে, সরি এইটা তো এখানে ভুল করছে, অবশিষ্ট না, এখানে হবে পরবর্তী যা থাকে বা অবশিষ্ট যাই হোক, ওটা ভরে 20%, তাহলে মোট 70,000 টাকা। আর সবগুলো যোগ করলে হয় 1,90,000 টাকা। এটা হচ্ছে, তাহলে আপনারা দেখেন এই 5 লাখ আর 3.5 লাখ কত হয়? 8.5 লাখ। 8.5 আর 12, 12.5 লাখ। 13.5, 14 আর 3, 17 লাখ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা দেখব কর রেয়াত কীভাবে কাউন্ট করে। আপনাদের হয়তো মনে কোশ্চেন থাকতে পারে, কর রেয়াত কাউন্ট করতে এতগুলো লাগবে না। হ্যাঁ, আপনাকে কর রেয়াত কাউন্ট করতে হলে মোট ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা লাগবে, এবং ওনার বছরে মোট ইনকাম কত, ওই ইনকামের উপরে ওনার কত টাকা ট্যাক্স আসছে, এগুলো লাগবেই। মোট ইনকামের উপরে কত টাকা ট্যাক্স আসছে, আর ওনার ইনভেস্ট অ্যামাউন্টটা কত, ইনভেস্ট অ্যামাউন্টটা কত, ওনার ট্যাক্স আসছে কত? 1 লক্ষ, এই যে 1,90,000 টাকা, এটা এই অ্যামাউন্টটা। তো এখন ওনার এই যে এখানে অলরেডি দেখা দিচ্ছে মোট আয় হচ্ছে 17 লক্ষ টাকা। 17 লক্ষ 3% কত হয়? 51,000 টাকা। ঠিক আছে, 17 লক্ষের 3% 51,000 টাকা মোট রেয়াতযোগ্য বিনিয়োগ। তাহলে আমরা মোট রেয়াতযোগ্য বিনিয়োগ কত বলছিলাম কিছুক্ষণ আগে? 4,30,000 টাকা। এটা আপনারা ভুলে গেছেন মনে হয়, আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ 4,30,000 টাকা, এই অ্যামাউন্টটা। তাহলে আমরা এখানে কত পেলাম? 4,30,000 15%, 64,500 টাকা। 64,500 টাকা। আর লাস্টে গ নাম্বার আছে 10 লক্ষ টাকা। আবার এই তিনটের মধ্যে যেটি কম, এই তিনটের মধ্যে কোনটা কম? 51,000 টাকা। 51,000 টাকা উনি ট্যাক্স রিবেট পাবেন। করদাতার মোট কর রেয়াতের পরিমাণ 51,000 টাকা। কত বললাম? করদাতার মোট কর রেয়াতের পরিমাণ 51,000 টাকা। এই তিনটের মধ্যে যেটি কম, তাহলে কোনটা কম? 51,000 টাকা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা এই টুলটা কত পেলাম? এই যে এখানে একটা, সরি এটা কি বলে, সূত্র, এই সূত্রটা কোথায় পেলাম? এটা আমরা পেয়েছি আয়কর আইনের। এটা আপনাকে জানতে হলে আপনাকে কোর্স করতে হবে, আলাদা পারবেন না, নাহলে আপনার একজন আয়কর আইনজীবীর পরামর্শ নিতে হবে। আচ্ছা, তো আমরা এখন যেখানে আসবো সেটি হচ্ছে, আমরা মোট কর রেয়াত পাইছি 51,000 টাকা, আর আমাদের ট্যাক্স আসছে বছরে কত? 1,90,000 টাকা। 1,90,000 টাকা থেকে 51,000 টাকা বাদ দিবেন আপনি 1,39,000 টাকা। তো এখন আপনারা যদি এই ইনভেস্টটা না করতেন, এই যে উপরে যে আমি দেখালাম 4,30,000 টাকা, এটা হচ্ছে আপনি ইনভেস্টের জন্য পাইছেন। এই আপনি ইনভেস্ট যদি না করতেন, আপনি যদি 4,30,000 টাকা কমপক্ষে ইনভেস্ট করছেন, অর্থাৎ আয়কর আইনের যে নির্দেশনা ওটা অনুযায়ী না করতেন, তাহলে আপনি 51,000 টাকা ট্যাক্স রিবেটে পাইতেন না, আপনাকে এই 51,000 টাকা বাড়তি দেওয়া লাগতো, অর্থাৎ আপনাকে এই 1,90,000 টাকা পুরোটাই ট্যাক্স দেওয়া লাগতো। তো আপনি যেহেতু ইনভেস্ট করছেন, আপনি এখানে 51,000 টাকা কম পাইছেন, তাহলে আপনাকে ট্যাক্স দেওয়া লাগে 1,39,000 টাকা। এটা অবশ্যই প্রয়োজনীয় এবং খুবই জানার একটা বিষয়। তো আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্ট করেন, আর উপকৃত না হলে কিছু বকাঝকা করেন, কোনো সমস্যা নাই, বা ডিসলাইক করেন। যদি একান্ত উপকৃত হয়ে থাকেন প্লিজ লাইক, কমেন্ট এবং ফেসবুকে, লিঙ্কডইনে শেয়ার করে দিবেন, যাতে সবাই পেয়ে উপকৃত হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে এতটুকু ছিল, নতুন ভিডিও পেতে
সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।